Hello everyone, welcome to another video lecture of biology class. So today's topic is theories of origin of life. অর্থাৎ আমরা ইভলিউশন পড়ছিলাম এবং ইভলিউশনের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলেছিলাম যে লাইফ কিভাবে আর্থে অরিজিনেট করেছে। একটা এস্টিমেটেড টাইম হচ্ছে 4 বিলিয়ন ইয়ার্স এগো লাইফ আর্থে অরিজিনেট করেছে। অ্যান্ড এটা কিভাবে অরিজিনেট করেছে, লাইফ প্রথম কিভাবে অরিজিনেট করেছিল আর্থে, সেটার সাপোর্টে অনেকগুলো থিওরি বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিস্টরা দিয়ে গেছেন। এবং এই থিওরিগুলো কিছু এভিডেন্সের উপর ডিপেন্ড করে থিওরিগুলো দেয়া হয়েছে। যেহেতু লাইফ যখন অরিজিনেট করেছে তখন আমরা কেউ ছিলাম না, কোনো ম্যান ছিল না, সেই জন্য আমাদের কাছে কিন্তু কোনো একদম ফিক্সড কোনো প্রুফ নেই যে কিভাবে অরিজিনেট করেছে। সো সেই জন্য উই হ্যাভ টু বিলিভ থিওরিজ। সো অনেকগুলো থিওরি আছে। থিওরিগুলো হচ্ছে, ফার্স্ট যে থিওরিটা সেটা হচ্ছে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, বিশেষ সৃষ্টি মতবাদ। এবং এই থিওরির যে সাপোর্টার অফ দিস থিওরি ওয়াজ ফাদার সোয়ারেজ। সো ফাদার সোয়ারেজ এই থিওরির সাপোর্টার ছিলেন এবং এই থিওরিটা অ্যাকচুয়ালি বেসড করে রয়েছে কিছু রিলিজিয়াস বিলিফ, ধর্মীয় বিশ্বাসের উপর এই থিওরিটা ভিত্তি করে রয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস থিওরি লাইফ ওয়াজ ক্রিয়েটেড বাই এ সুপার ন্যাচারাল পাওয়ার, দ্যাট ইজ দ্য ক্রিয়েটার or we can say God, আল্লাহ, ঈশ্বর, যা ইচ্ছে আমরা বলতে পারি। অর্থাৎ এই থিওরি ওয়াইজ বলা হচ্ছে যে লাইফ ক্রিয়েট হয়েছে কোনো একটা ডিভাইন পাওয়ার দিয়ে, কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে, যে সুপার ন্যাচারাল পাওয়ারটাই হচ্ছে সমস্ত সৃষ্টির স্রষ্টা বলতে পারি আমরা তাকে, ক্রিয়েটার, যেটাকে আমরা বলি, খ্রিস্টান বলছে গড, হিন্দু ধর্মীয় মতে ঈশ্বর বলা হচ্ছে এবং ইসলামিক মতে যেটাকে আল্লাহ বলছি। সো অ্যাকচুয়ালি ক্রিয়েটার দ্বারা সৃষ্টি হয়েছে। এবং অ্যাকর্ডিং টু বাইবেল ওয়াইজ বলা হয় যে ফার্স্ট ম্যান যেটা রয়েছে সেই ফার্স্ট ম্যান হচ্ছে অ্যাডাম অ্যান্ড ফার্স্ট ওম্যান হচ্ছে ইভ। সো অ্যাকর্ডিং টু বাইবেল 6 ডেজে টোটাল ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ 6 দিন ধরে টোটাল এটা বাইবেল মতে বলা হয় 6 দিন ধরে টোটাল ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে এবং বিভিন্ন ধরনের অর্গানিজম ক্রিয়েট করা হয়েছে, আকাশ সৃষ্টি করা হয়েছে, আর্থ সৃষ্টি করা হয়েছে। সো সমস্ত কিছু যা আছে সব কিছু এই 6 দিনে, শুধুমাত্র 6 দিনে সৃষ্টি করা হয়েছে। এবং এই থিওরির মতে যেটা বলা হয় যে সমস্ত অর্গানিজমগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সে অর্গানিজমগুলো প্রথম থেকেই ছিল এবং এই একই রূপে ছিল, কোনো রকম চেঞ্জ কিন্তু তাদের মধ্যে আসেনি। অর্থাৎ ক্রিয়েটার তাদেরকে এইরকমভাবেই সৃষ্টি করে গেছেন এবং তারা এইরকমভাবেই থেকে গেছে আর এইরকমভাবেই তারা ফিউচারেও থেকে যাবে। সো এই যে থিওরিটা আছে, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, সো থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন হ্যাজ এ সেপারেট ফ্যান বেস। তার মানে হচ্ছে এই থিওরিকে না তো আমরা ডিসপ্রুভ করতে পারি আর নাই আমরা টোটালি অ্যাকসেপ্ট করতে পারি। তার কারণ এই থিওরিটা টোটালটাই কিন্তু রিলিজিয়াস বিলিফের উপর ভিত্তি করে রয়েছে। সো রিলিজিয়াস বিলিফ নর্মালি আমাদের কোনো রিলিজিয়াস বিলিফকে আমরা হার্ট করতে চাই না। সো দ্যাটস ওয়াই এইখানে কিন্তু কিছু কিছু মানুষ একে সাপোর্ট করছে, কিছু কিছু মানুষ রিলিজিয়াস বিলিফের উপর ডিপেন্ড করে এটাকে সাপোর্ট করছে যে হ্যাঁ এইভাবে লাইফ সৃষ্টি হতে পারে, এইভাবে লাইফ অরিজিনেট হতে পারে। বাট সায়েন্স সবসময় এভিডেন্স চাই, সায়েন্স কিন্তু উইদাউট এভিডেন্স কোনো কিছু মেনে নেয় না। সো যেহেতু সায়েন্স এভিডেন্স চাই আর এই থিওরির সাপোর্টে কোনো কিন্তু এভিডেন্স কিন্তু নেই, জাস্ট এটা একটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে রয়েছে, একটা বিলিফের উপর ডিপেন্ড করে রয়েছে। সো সেই জন্য এই থিওরি সায়েন্সের দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে এই থিওরির সেই রকম কিন্তু স্পেশাল কিছু ভ্যালু নেই। নেক্সট আসি আমরা থিওরি অফ বায়োজেনেসিস, আর এটার নাম হচ্ছে অটোজেনেসিস অর স্পন্টানিয়াস জেনারেশন, স্বতঃস্ফূর্ত মতবাদ। সাপোর্টার ছিলেন এই থিওরির যারা, তিনি হলেন অ্যারিস্টটল, এপিকিউরাস অ্যান্ড ভন হেলমন্ট। সো এই সায়েন্টিস্টরা এই থিওরিকে সাপোর্ট করছেন এবং এই থিওরির মেন বক্তব্য কী ছিল? অ্যাকর্ডিং টু দিস থিওরি লাইফ অ্যারাইজেস স্পন্টেনিয়াসলি আউট অফ নন লিভিং ম্যাটার। অর্থাৎ লাইফ অ্যারাইজ করে নন লিভিং ম্যাটার থেকে এবং সেটা স্পন্টানিয়াসলি, অটোমেটিক্যালি, নিজেই, সেখানে কোনো স্পেশাল কিছু এফর্ট দিতে হচ্ছে না, জাস্ট লাইফ নিজে থেকেই স্পন্টেনিয়াসলি কোনো নন লিভিং ম্যাটার থেকে অ্যারাইজ করতে পারে। এবং অ্যাজ ফর এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি ম্যাগট ইন মিট,
অর্থাৎ যদি আমি একটা মাংসের টুকরো রেখে দিই তাহলে একটা মাংসের টুকরোর মধ্যে কিন্তু ম্যাগট, বা ম্যাগট মিনস হচ্ছে জাস্ট লার্ভা অফ হাউস ফ্লাই, মানে যে মাছির যে লার্ভা সেখানে কিন্তু অ্যারাইজ করে যাবে। বা রেন ওয়াটার, কোনো রেন ওয়াটার যেখানে জমে রয়েছে সেই জায়গায় কিন্তু ফ্রগ অ্যারাইজ করতে পারে, বা মাইস অ্যারাইজ করতে পারে। যেখানে কোনো গ্রেন থাকবে, অর্থাৎ কোনো খাদ্যশস্য যদি মজুদ থাকে তাহলে সেখানে হচ্ছে মাইস অ্যারাইজ করতে পারে। সো এগুলো জাস্ট স্পন্টেনিয়াসলি অ্যারাইজ করছে, নন লিভিং ম্যাটার থেকে স্পন্টেনিয়াসলি অ্যারাইজ করছে, নিজে নিজে অ্যারাইজ করছে। এখানে স্পেশাল কিন্তু এফর্ট, কিছু স্পেশাল প্রসেস বা কিছু স্পেশাল এফর্ট কিন্তু নেই। এটা অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই থিওরির যারা সাপোর্টার ছিলেন তারা বলেছিলেন। এবং এই থিওরির একজন সাপোর্টার হচ্ছে ভন হেলমন্ট, এবং ইনি ওয়ান স্টেপ আহেড, অর্থাৎ এক কদম আগে গিয়ে আরও কিছু প্রুভ করেছেন, এই থিওরিটাকে প্রুভ করতে চেয়েছিলেন। সো উনি কী করেছিলেন, উনি জাস্ট একটা আর্দেন পট নিয়েছেন, আর্দেন পট, এবং এই আর্দেন পটের মধ্যে নিয়েছেন হুইট গ্রেন, গমের যে দানা শস্য হয় সেই রকম গমের দানা শস্য, গমগুলো একটা মাটির পাত্রে নিয়েছেন, এবং এই টোটাল পটটাকে কাভার্ড করেছেন, covered with sweated shirt, একটা ঘাম ভর্তি শার্ট দিয়ে টোটাল পটটাকে কাভার্ড করে দিয়েছেন। এবং এটাকে 21 ডেজ এই একইভাবে রেখে দিয়েছেন, একটা রুমের মধ্যে 21 ডেজ এইভাবে রেখে দিয়েছিলেন। এবং তারপরে উনি অ্যাকচুয়াল মাইস সৃষ্টি করতে কিন্তু সক্ষম হন। অর্থাৎ উনি দেখিয়েছিলেন যে একটা আর্দেন পটের মধ্যে কিছু গম শস্য দিয়ে সেখানে কিছু শার্টকে ওই রকমভাবে ঘামে ভর্তি একটা শার্টকে দিয়ে আর্দেন পটটাকে কভার করে দেওয়ার পর ওটাকে একটা রুমের মধ্যে এক জায়গায় সেপারেটলি রেখে দেওয়ার পর এখানে কিন্তু কিছু ইঁদুর কিন্তু সত্যিই এসে দেখা গেছে। সো উনি এটা দিয়ে প্রমাণ করেছিলেন যে মাইসগুলো যেহেতু আগে ছিল না, সো মাইস এখানে স্পন্টেনিয়াসলি কিন্তু অ্যারাইজ করেছে উইথ নন লিভিং থিংস, ফ্রম নন লিভিং থিংস, সো ফ্রম নন লিভিং থিংস থেকে মাইস কিন্তু এখানে অ্যারাইজ করছে। সো এটা এই এক্সপেরিমেন্টের পর সবাই কিন্তু সত্যিই বিশ্বাস করতে থাকে যে হ্যাঁ সত্যিই হচ্ছে স্পন্টেনিয়াস জেনারেশন ঘটতে পারে, অর্থাৎ লাইফ নিজে নিজেই উৎপত্তি হতে পারে। বাট অ্যাকচুয়াল এটার কোনো সেই রকম এক্সপেরিমেন্টাল কোনো এভিডেন্স নেই। সব পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে সায়েন্টিস্টরা থাকে, এই সায়েন্টিস্টরা চেষ্টা করে যে এই যে থিওরিটা, এই থিওরিটাকে ডিসপ্রুভ করার জন্য। অ্যান্ড থিওরি ডিসপ্রুভ করতে গেলে অবশ্যই এই থিওরির এগেনস্টে তাদেরকে কিছু এভিডেন্স প্রোভাইড করতে হবে। অ্যান্ড সেই এভিডেন্স একাধিক সায়েন্টিস্ট কিন্তু প্রোভাইড করে গেছেন, একাধিক সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে গেছেন এইটাকে ডিসপ্রুভ করার জন্য, স্পন্টেনিয়াস জেনারেশনকে ডিসপ্রুভ করার জন্য। তাদের মধ্যে ফার্স্ট যে সায়েন্টিস্ট ছিলেন যিনি চেষ্টা করেছিলেন এটাকে ডিসপ্রুভ করার, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্রান্সিসকো রেডি। সো ফ্রান্সিসকো রেডি একজন ইটালিয়ান ফিজিশিয়ান, ইটালিয়ান সায়েন্টিস্ট ছিলেন। অ্যান্ড এই ইটালিয়ান ফিজিশিয়ান ইনি ফার্স্ট চেষ্টা করেছিলেন এই থিওরিকে ডিসপ্রুভ করার। উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কি করেছিলেন, উনি দুটো জার নিয়েছিলেন এবং এই জারের মধ্যে মাংসের পিস নিয়েছেন, মিট পিস নিয়েছেন। একটা জারকে পার্চমেন্ট পেপার দিয়ে ক্লোজ করে দিয়েছেন আর একটা জারকে আনকভার্ড কন্ডিশনে ছেড়ে দিয়েছেন। সো যেটা উনি পার্চমেন্ট পেপার দিয়ে টোটালি ফুললি কভার্ড করে যেই জারটা রেখেছিলেন সেই জারটার মধ্যে দেখা যাচ্ছে নো ম্যাগট, অর্থাৎ যেহেতু স্পন্টেনিয়াস থিওরি বলছে যে একটা মিট পিস রাখা থাকলে সেখানে ম্যাগট ডেভেলপ করবে, লার্ভা অফ হাউস ফ্লাই ডেভেলপ করবে। সো এখানে যেই জারটা কাভার্ড কন্ডিশনে রয়েছে সেখানে কোনো ম্যাগট ডেভেলপ করেনি, আর যেই জারটা আনকাভার্ড কন্ডিশনে রয়েছে অর্থাৎ টোটালটাই আনকাভার্ড কন্ডিশনে, সেটাই কিছু সময় পর দেখা যাচ্ছে ম্যাগট ডেভেলপ করেছে। সো এই এক্সপেরিমেন্ট দ্বারা উনি যেটা কনক্লুড করেছিলেন সেটা হচ্ছে যে ম্যাগট নিজে নিজে ডেভেলপ করে না, মিট থেকে ম্যাগট ডেভেলপ করে না, বরং এই যে জালটা ছিল এই জালটা যেহেতু আনকাভার্ড কন্ডিশনে ছিল সেই জন্য বাইরে থেকে হাউস ফ্লাই উড়ে এসেছে এবং এখানে এগ লে করেছে এবং সেই এগটা থেকে লার্ভাটা সৃষ্টি হয়েছে। সো অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা লিভিং থিংস থেকে লিভিং থিংস তৈরি হচ্ছে, নন লিভিং থিং থেকে তৈরি হচ্ছে না। অ্যান্ড হাউস ফ্লাই এই জারেতেও এসেছে, বাট যেহেতু এটা কাভার্ড কন্ডিশনে ছিল সেই জন্য এই জারের মধ্যে মিটের মধ্যে গিয়ে হাউস ফ্লাই এগটা লে করতে পারেনি, সেই জন্য এই মিটটার মধ্যে কোনো রকম কিন্তু ম্যাগট আমরা দেখতে পাচ্ছি না। সো রেডি কনক্লুডেড দ্যাট ম্যাগটস ডিড নট অ্যারাইজ ফ্রম মিট থেকে সৃষ্টি হয় না, রাদার ফ্রম টাইনি এগস দ্যাট ফ্লাইজ হ্যাড laid on the meat
অফ আনকাভার্ড জার্স। আনকাভার্ড জারের যে মিটের মধ্যে যে এগগুলো ওরা লে করেছিল সেখান থেকেই কিন্তু ম্যাগটটা সৃষ্টি হয়েছে। এটা রেডি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুভ করেছিলেন। বাট আগেন রেডির এক্সপেরিমেন্টাল এভিডেন্সটাও ক্রিটিসাইজড হয়। ক্রিটিসাইজড কিভাবে না, যখন এই মিটটাকে এই যে এই কাভার্ড করা যে জারের যে মিটটাকে, এই মিটটাকে যখন মাইক্রোস্কোপের মধ্যে দেখা হয়, যখন আফটার মাইক্রোস্কোপ ডিসকভারি যখন হচ্ছে, মাইক্রোস্কোপের মধ্যে যখন দেখা হয়, তখন ওর মধ্যে ম্যাগট না থাকলেও ওর মধ্যে কিন্তু কিছু মাইক্রোস্কোপিক অর্গানিজম দেখতে পাওয়া যায়। সো তখন স্পন্টানিয়াস থিওরির যে যারা সাপোর্টার ছিলেন তারা তখন এটা বলে অপোজ করতে থাকে যে হয়তো ম্যাগট ডেভেলপ করেনি, বাট কোনো মাইক্রো অর্গানিজম ডেভেলপ করেছে, তার মানে সেটা হচ্ছে কোনো লিভিং অর্গানিজম ডেভেলপ করছে, অরিজিনেট করছে। তার মানে আগেন স্পন্টেনিয়াস থিওরি কিন্তু প্রায়োরিটি পেয়ে যায় এবং ফ্রান্সিসকো রেডির এক্সপেরিমেন্টকে ডিসকার্ড করে দেওয়া হয়। পরবর্তীকালে স্প্যালানজেনি আরেকজন সায়েন্টিস্ট, স্প্যালানজেনি। সো স্প্যালানজেনি আর একটা এক্সপেরিমেন্ট করেন। কি এক্সপেরিমেন্ট করছেন না, উনি কি করছেন, উনি যেটা ফ্রান্সিসকো রেডির যেটা ভুল ছিল, যেটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে উনি এই জারের মধ্যে যেহেতু রেখেছিলেন, যখন রেখেছিলেন এবং জারটাকে জীবাণুমুক্ত করা হয়নি, সো সমস্ত জায়গায় এয়ার রয়েছে, জারের মধ্যেও কিছু এয়ার রয়েছে অ্যান্ড এয়ারের মধ্যে মাইক্রো অর্গানিজম রয়েছে, দ্যাটস ওয়াই মিটের মধ্যে মাইক্রো অর্গানিজম পাওয়া গেছিলো। সো উনি সেই রকম কিছু এই এয়ারটাকে বা এই যে জারটাকে স্টেরিলাইজড করার যেহেতু ব্যবস্থা করেননি, সেই জন্য সেখানে গিয়ে উনি ফেল হয়ে গেছেন। অ্যান্ড স্প্যালানজেনি এই প্রবলেমটাকে বুঝতে পেরে স্প্যালানজেনি কি করেছেন, উনি একটা ফ্লাস্ক নিয়েছেন, ফ্লাস্ক নিয়ে তাতে ব্রথ নিয়েছেন। ব্রথ মানে জাস্ট একটা স্যুপ টাইপ, সেটা মিটের কোনো স্যুপ হতে পারে বা সেটা হচ্ছে ভেজিটেবলস কোনো স্যুপ হতে পারে। সো উনি ব্রথ নিয়েছেন অ্যান্ড ব্রথটা নেওয়ার পর উনি হিট করেছেন এটাকে, অর্থাৎ এই ব্রথটা ফ্লাস্কের মধ্যে নিয়ে এটাকে হিট করছেন। অ্যান্ড হিট করা মানে কি, হিট করা মানে যখনই টেম্পারেচার আমরা দিচ্ছি, এক্সেস টেম্পারেচারে মাইক্রো অর্গানিজম কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তার মানে এই ব্রথের মধ্যে যা মাইক্রো অর্গানিজম রয়েছে বা এই ফ্লাস্কের ভিতরে যা মাইক্রো অর্গানিজম আছে সমস্ত কিন্তু মারা যাবে। অ্যান্ড মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা হিট করার পর কুল করে সঙ্গে সঙ্গে এই ফ্লাস্কটাকে কি করে দিচ্ছেন, ওপেন রেখে দিচ্ছেন। অর্থাৎ একটা ফ্লাস্কে এইরকম ওপেন রেখে দিচ্ছেন অ্যান্ড ওপেন রাখার পর এখানে অ্যাজ ইউজুয়াল গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম গ্রো করেছে। বাট সেকেন্ড যে এক্সপেরিমেন্টাল সেটটা করেছেন সেখানে কি করেছেন, সেম জিনিস, ফ্লাস্কে ব্রথ নিয়েছেন, সেটাকে হিট করেছেন, হিট করার পর কুল করে এটাকে কি করে দিয়েছে, ফ্লাস্কের মুখটা সিল্ড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কাভার্ড করে দেওয়া হচ্ছে। তারপর কিছু সময় পর, কিছু দিন পর অ্যাকচুয়ালি বলতে পারি, কিছু দিন পর দেখা যাচ্ছে যে মাইক্রোস্কোপে দেখলে এই ব্রথের মধ্যে কিন্তু কোনো মাইক্রোবিয়াল গ্রোথ দেখা যাচ্ছে না। তার কারণ যেহেতু উনি হিট করেছেন সেই জন্য ফ্লাস্কের মধ্যে যা সমস্ত মাইক্রো অর্গানিজম ছিল সমস্ত মাইক্রো অর্গানিজম কিন্তু ওই এক্সেস হিটে মারা গেছে এবং তারপর ওটাকে উনি কাভার্ড করে দিয়েছেন। তো বাইরে থেকে কোনো মাইক্রো অর্গানিজম বা বাইরে থেকে কোনো এয়ার ভিতরে প্রবেশ করতে পারছে না, ফ্লাস্কের ভিতরে প্রবেশ করতে পারছে না। সো দ্যাটস ওয়াই বাইরে থেকে কোনো মাইক্রো অর্গানিজমও এর মধ্যে আসতে পারছে না, সেই জন্য এখানে কোনো মাইক্রোবিয়াল গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু সময় পর এই ফ্লাস্কের সিলটাকে যখন খুলে দিচ্ছেন, অর্থাৎ কাভারটাকে যখন খুলে দিচ্ছেন, তখন অ্যাজ ইউজুয়াল আবার দেখা যাচ্ছে মাইক্রোবিয়াল গ্রোথ হচ্ছে। সো এখান থেকে স্প্যালানজেনি কনক্লুড করছেন যে স্প্যালানজেনি কনক্লুডেড দ্যাট দ্য মাইক্রো অর্গানিজম ডিড নট কাম ফ্রম ব্রথ বাট ওয়ার ইন দ্য এয়ার দ্যাট এন্টার্ড দ্য ফ্লাস্ক। অর্থাৎ ব্রথ থেকে মাইক্রো অর্গানিজম সৃষ্টি হচ্ছে না, সৃষ্টি হচ্ছে এয়ার থেকে, এবং এয়ারটা যখন ব্রথের ভিতরে ব্রথের সংস্পর্শে আসছে সেই জন্য তখন কিন্তু আমরা মাইক্রো অর্গানিজম দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন এটা সিল্ড কন্ডিশনে ছিল সেই জন্য কোনো মাইক্রো অর্গানিজম আমরা দেখতে পাচ্ছি না, যখনই সিলটা আমরা খুলে দিচ্ছি তখন কি হচ্ছে, মাইক্রো অর্গানিজম বাইরে থেকে আসছে এবং সেই জন্য মাইক্রো অর্গানিজমের গ্রোথ হচ্ছে। সো ইনিশিয়ালি ফেজে সবাই স্প্যালানজেনির এই এক্সপেরিমেন্টটাকে মানতে স্টার্ট করেন, বাট আগেন যখন প্রিস্টলে অক্সিজেন ডিসকভার করেন তখন কিন্তু এটা প্রুভ হয়ে যায় যে যে কোনো লিভিং অর্গানিজম সার্ভাইভ করার জন্য তাদের অক্সিজেন দরকার, এবং তখন আগেন স্প্যালানজেনিস এক্সপেরিমেন্ট কিন্তু ক্রিটিসাইজড হয়ে যায়। ক্রিটিসাইজড এইভাবে হয় যে যেহেতু এখানে ফ্লাস্কটাকে সিল্ড করা হয়েছে তার মানে এখানে কোনো এয়ার নেই, ফ্লাস্কের ভিতরে কোনো এয়ার নেই, বাইরে থেকে কোনো এয়ার প্রবেশ করতে পারছে না। সো কিভাবে লাইফ অ্যারাইজ করবে, কেননা লাইফ অ্যারাইজ করতে গেলে বা লাইফকে সার্ভাইভ করতে গেলে অক্সিজেন ইজ মাস্ট, এবং স্প্যালানজেনির এক্সপেরিমেন্টাল সেটে কোনো অক্সিজেন নেই, দ্যাটস ওয়াই এখানে লাইফ অ্যারাইজ করেনি। সো আগেন স্প্যালানজেনির যে এক্সপেরিমেন্টটা ছিল সেই স্প্যালানজেনির এক্সপেরিমেন্টটাকে ডিসপ্রুভড করে দেওয়া হয়। সো
সো এরপর আসেন ফিল্ডে নামছেন একজন মোস্ট ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট বলতে পারি, যার মাইক্রোবায়োলজিতে যার অবদান অসাধারণ, অর্থাৎ উনি অনেক কিছু ডিসকভার করে গেছেন, সেই একজন সায়েন্টিস্ট, এবং সেই সায়েন্টিস্ট হচ্ছেন লুই পাস্তুর। সো লুই পাস্তুর এরপর ফিল্ডে নামেন যে আলটিমেটলি স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিকে উনি আলটিমেটলি ডিসপ্রুভ করার জন্য ফিল্ডে নামছেন। অ্যান্ড উনি কী করছেন, উনি একটা ফ্লাস্ক নিজে ডিজাইন করেছিলেন, এবং এই যে ফ্লাস্কটা, এই ফ্লাস্কটাকে বলা হচ্ছে সোয়ান নেক ফ্লাস্ক। সোয়ান নেক ফ্লাস্ক, সোয়ান মানে রাজহাঁস যেটা বলা হয়, সোয়ান নেক ফ্লাস্ক। অ্যান্ড নেক হচ্ছে যে রাজহাঁসের যে গলা, অর্থাৎ যেটা রাজহাঁসের যে গ্রীবা, যেটাকে নেক যেটা, সেটা এইরকম বাঁকানো টাইপের থাকে। সো সেই রকমই একটা বাঁকানো টাইপের নেক, এইরকম একটা ফ্লাস্ক উনি নিজে ডিজাইন করেছেন। এবং নিজে ডিজাইন করে এখানে কি করেছেন, এই ফ্লাস্কের মধ্যে ওই স্প্যালাঞ্জেনির সেম এক্সপেরিমেন্টটাই করেছেন, কিন্তু ওনার জাস্ট এক্সপেরিমেন্টাল সেটটা নিজে তৈরি করেছিলেন একটু মডিফাই করে। সো কী করছেন, উনি ব্রথটাকে হিট করলেন, সেম জিনিস ব্রথ নিয়েছেন, ব্রথটাকে হিট করছেন। অ্যান্ড ব্রথটাকে হিট করার পর কি হচ্ছে না, এখান থেকে যখন এই যে এটা তো লিকুইড মিডিয়াম, স্যুপ মিডিয়াম, সো এখান থেকে কি হচ্ছে, ভেপার আকারে বেরিয়ে আসছে। অ্যান্ড এই জায়গায় ভেপারটা কনডেন্স হচ্ছে, কনডেন্স হয়ে এখানটায় একটা জাস্ট যেখানটা বেন্ড করা আছে, সেই এই বেন্ডের এইখানে জাস্ট কনডেন্সড করছে, ওয়াটারটা কনডেন্সড করছে। সেই ওয়াটারটা কনডেন্সড হয়ে একটা কাভারিং তৈরি করছে। এখান থেকে মুখটা থেকে, যেহেতু এটা খোলা অবস্থাতেই রয়েছে, এই মুখটা থেকে এয়ার প্রবেশ করছে। অ্যান্ড এই এয়ারের মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো রয়েছে অ্যান্ড ডাস্টগুলো রয়েছে, সেই যে এই যে বেন্ড আছে বা কার্ভ যেটা রয়েছে, এর মধ্যে ডাস্ট পার্টিকেলগুলো অ্যান্ড মাইক্রো অর্গানিজমগুলো কিন্তু আটকে যাচ্ছে, অ্যান্ড এয়ারটা কিন্তু পাস হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি যেটা স্প্যালাঞ্জেনির এক্সপেরিমেন্টে যেটা প্রবলেম হয়েছিল, বলা হচ্ছিল ব্রথের মধ্যে কোনো এয়ার প্রবেশ করতে পারছে না, সেই জন্য লাইফ অরিজিনেট করতে পারেনি। সো উনি এখানে সেই জন্য এমন একটা এক্সপেরিমেন্টাল সেট তৈরি করেছেন, যেই এক্সপেরিমেন্টাল সেটটা এয়ারকে পাস করাবে। সো এখানে এইরকম ধরনের নেক হওয়ার জন্য এটার মধ্যে দিয়ে এয়ার পাস করছে, বাট এই যে বেন্ড পোর্শনটা যেটা আছে, এই বেন্ড পোর্শনে ডাস্ট পার্টিকেল এবং যেটা মাইক্রো অর্গানিজম, সেইগুলো কিন্তু এখানে আটকে যাচ্ছে। সো সেই জন্য এখানে কোনো মাইক্রো অর্গানিজম ভিতরে প্রবেশ করতে পারছে না, বাট স্টিল নাও এয়ার কিন্তু প্রবেশ করতে পারছে। সো সেম জিনিস উনি এইটা মাসের পর মাস রেখে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে নো গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করছে না। এরপরে উনি ওই সেম ফ্লাস্কের নেকটাকে জাস্ট ভেঙে দিচ্ছেন। নেকটা ভেঙে দিলে এটা কি হয়ে যাচ্ছে, এরকম ধরনের স্ট্রেট হয়ে যাচ্ছে। অ্যান্ড এই স্ট্রেট এর উপর দিয়ে কি হচ্ছে না, স্ট্রেট হওয়ার ফলে এর উপর দিয়ে কি হবে, এয়ার পাস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাস্ট পার্টিকেল, মাইক্রো অর্গানিজম সব পাস করবে। সো তখন দেখা যাচ্ছে এটার মধ্য দিয়ে মাইক্রোবিয়াল গ্রোথ হচ্ছে। সো আলটিমেটলি এই এক্সপেরিমেন্টের দ্বারা সায়েন্টিস্টরা কনভিন্সড হন, এবং এই এক্সপেরিমেন্ট দ্বারা আলটিমেটলি এটা কনক্লুড করা হয় যে কোনো স্পন্টেনিয়াসলি কোনো লাইফ অরিজিনেট করতে পারে না। তো পাস্তুর ফাইনালি ডিসপ্রুভড অ্যাবায়োজেনেসিস, দ্যাট ইজ অ্যাবায়োজেনেসিস মানে লিভিং অর্গানিজম অরিজিনেট ফ্রম নন লিভিং থিং। এই অ্যাবায়োজেনেসিসটাকে বা স্পন্টেনিয়াস জেনারেশন থিওরিকে পাস্তুর ফাইনালি ডিসপ্রুভড করেন, এবং পাস্তুর এখানে একটা কথা বলেন যেটা হচ্ছে অমনিস ভিভাম এক্স ওভো অর ভিভো। সো অমনিস ভিভাম এক্স ওভো অর ভিভো এর মানেটা হচ্ছে লাইফ ক্যান originate only from pre-existing life, অর্থাৎ লাইফ অনলি একটা প্রি এক্সিস্টিং লাইফ, যে অলরেডি একটা লাইফ রয়েছে সেই রকম একটা লাইফ থেকে অরিজিনেট করতে পারে। সেই জন্য যেটা ফ্রান্সিসকো রেডির যে এক্সপেরিমেন্ট আমরা প্রথমে দেখছিলাম না, এখানে ম্যাগটটা কোথা থেকে ডেভেলপ করছিল, ম্যাগট ডেভেলপ করেছিল হাউস ফ্লাই থেকে, অর্থাৎ হাউস ফ্লাই অলরেডি রয়েছে সেই জায়গায়, হাউস ফ্লাই এসে মেটের মধ্যে এগ লে করছে, অ্যান্ড সেখান থেকে হচ্ছে ম্যাগট ডেভেলপ করছে। সো মাইক্রো অর্গানিজম কোথা থেকে স্প্যালাঞ্জেনির ফ্লাস্কের মধ্যে আসছে না, এয়ারের মধ্যে অলরেডি মাইক্রো অর্গানিজম রয়েছে, অ্যান্ড সেই জন্য মাইক্রো অর্গানিজম আসছে। অর্থাৎ লাইফ শুধুমাত্র একটা প্রি এক্সিস্টিং লাইফ থেকেই অরিজিনেট করতে পারে। অ্যান্ড এই প্রসেস যেখানে লাইফ
অ্যানাদার লাইফ থেকে অরিজিনেট করছে, এই প্রসেসটাকে বলা হয় বায়োজেনেসিস। সো আলটিমেটলি লুই পাস্তুরের এক্সপেরিমেন্ট থেকে অ্যাবায়োজেনেসিস ডিসপ্রুভড হয় এবং বায়োজেনেসিস অ্যাকসেপ্ট করা হয়। অর্থাৎ বায়োজেনেসিস আমরা মডার্ন ডেজ বা প্রেজেন্ট ডেতেও বায়োজেনেসিস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ রিপ্রোডাকশন। অর্থাৎ একটা অর্গানিজম অপর অর্গানিজম থেকে আসছে রিপ্রোডাকশন প্রসেসের মাধ্যমে। বাট স্টিল নাও এটা প্রুভ হলেও, এটা প্রেজেন্টদের জন্য অ্যাকসেপ্টেড হলেও একদম প্রিমিটিভ আর্থের জন্য এটা অ্যাকসেপ্টেড নয়। তার কারণ এখানে প্রথমেই বলা আছে লাইফ ক্যান অরিজিনেট ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, বাট যখন আর্থ অরিজিনেট করেছে সেই আর্থের মধ্যে ফার্স্ট লাইফ কিভাবে এসেছে সেটা কিন্তু এই থিওরি অর্থাৎ বায়োজেনেসিস থিওরি কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারছে না। অর্থাৎ একটা লাইফ থাকলে সেই লাইফ থেকে অ্যানাদার লাইফ অরিজিনেট করবে, বাট ফার্স্ট যে লাইফটা সে ফার্স্ট লাইফটা কোথা থেকে এসেছিল আর্থের মধ্যে সেটা কিন্তু এই থিওরি বা লুই পাস্তুর সেটা কিন্তু কোনোভাবেই এক্সপ্লেন করতে পারেননি যে ফার্স্ট লাইফটা আর্থে কিভাবে এসেছিল। সো আগেন কিছু আলাদা আবার কিছু সায়েন্টিস্টরা আবার কাজে লেগে যান যে কিভাবে লাইফ হচ্ছে অরিজিনেট করেছে, তার জন্য আবার এক্সপেরিমেন্ট করতে স্টার্ট করেন। সো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু থিওরি সম্পর্কে পড়ব যেইগুলো অরিজিন অফ লাইফকে এক্সপ্লেন করবে।